শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে সারা দেশে 14 জন পুলিশ সহ নিহত হয়েছে 79 জন। এর মধ্যে সিরাজগঞ্জেই 13 পুলিশ সহ অন্তত 21 জন নিহত হয়েছে। অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছেন। এদিকে চলমান পরিস্থিতিতে কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর আজ সন্ধ্যা থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাবার অনুরোধ জানানো হয়। এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী, বলেছেন প্রধানমন্ত্রী। দুপুরে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে তিনি একথা বলেন। সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠকে 3 বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই হত্যাকাণ্ড ও গ্রেফতারের প্রতিবাদ সহ সরকার পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের জেরে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 14 জন পুলিশ সহ নিহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে সিরাজগঞ্জেই 13 পুলিশ সহ অন্তত 21 জন নিহত হয়েছে। ডেস্ক রিপোর্ট। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে আন্দোলনকারীদের অবস্থানের কয়েক ঘন্টার মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহত হয় 5 জন। এছাড়া বাংলা ভিশনের প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরা পার্সন ও ছাত্রলীগ কর্মী সহ অন্তত 7 জন আহত হয়। রংপুরেও ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয় 4 জন। 3 জন করে মারা যায় কিশোরগঞ্জ, বগুড়া ও মাগুরায়। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীতে বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় এক ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অতর্কিত হামলা চালায় আন্দোলনকারীরা। থানা ভাঙচুর করে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। রায়গঞ্জ উপজেলায় সংঘর্ষে নিহত হয় 6 জন। এর মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান ও তার ভাই, দৈনিক খবর বার্তা পত্রিকার সাংবাদিক রয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ শহরে এক বিএনপি কর্মী সহ নিহত হন 2 জন। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানারও এক পুলিশ সদস্য নিহতের খবর পাওয়া গেছে। লক্ষ্মীপুরে 4 জন ও 2 জন করে মারা যায় শেরপুর, মুন্সিগঞ্জ, সিলেট ও কুমিল্লায়। 1 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে বরিশাল, ভোলা, জয়পুরহাট ও মাগুরায়। এদিকে খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভকারীদের একটি মিছিল আওয়ামী লীগ অফিসের সামনে গেলে সেখানে দলটির সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ অফিসের সামনে আন্দোলনকারীদের হামলায় মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মুস্তফা জামাল ও ক্যামেরা পার্সন SM মিলন আহত হন। ভাঙচুর করা হয়েছে ক্যামেরা ও মোটরসাইকেল। সংঘর্ষে আহত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীর ক্যামেরা পার্সন মাহফুজুর রহমান রোবেলো। পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তায় পুলিশ বক্স ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ সময় 71 টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসানুল কবির রিপন গুরুতর আহত হন। লালমনিরহাটে পুলিশ ও যমুনা টিভির ক্যামেরা পার্সন সহ আহত হয়েছে অন্তত 20 জন। খাগড়াছড়িতে বাংলা ভিশন ও ভোরের কাগজের প্রতিনিধি সহ আহত হয়েছেন 12 জন। এছাড়া ফেনী ও ঠাকুরগাঁওয়ে ডিসি অফিস চত্বরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক জায়গায় আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের বাসভবনেও হামলা করে সন্ত্রাসীরা। চট্টগ্রাম, চাঁদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, সাতক্ষীরা, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, নরসিংদী, নড়াইল, ময়মনসিংহ, নওগাঁ, বরিশাল ও ভোলাসহ বিভিন্ন জেলায় শতাধিক লোক আহত হয়েছেন। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসহযোগ আন্দোলনের সমর্থনে সকাল 11টায় মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিতে যায় শিক্ষার্থীরা। আগে থেকেই সেখানে অবস্থান নেয়া ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে এ সময় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সরকার সমর্থকরা পাশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভেতরে আশ্রয় নিয়ে ইট পাটকেল ছুটতে থাকলে হাসপাতাল প্রাঙ্গণে রাখা গাড়ি ও প্রবেশ গেট ভাঙচুর করে আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর সেখানে বেশ কিছু গাড়ি পুড়তে দেখা যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান ছিল বাংলা মোটর পর্যন্ত। তবে কারওয়ান বাজারে ছাত্রলীগ যুবলীগ পুলিশের অবস্থান থেকে ধাওয়া পাল্টা ধাওয়া দেখা গেছে থেমে থেমে। উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী মার্কেট বরাবর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সমর্থনে এবং প্রাণহানির প্রতিবাদে আগামীকাল ঢাকা অভিমুখে লং মার্চ কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা দাবিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশে জমায়েত ও অবস্থানের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। পূর্ব নির্ধারিত কর্মসূচি সফল করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর 12টার আগেই বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোলাপ শাহ মাজার হয়ে শাহবাগের দিকে যাওয়ার সময় কিছুটা উত্তেজনা দেখা দেয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে সেখান থেকে সরে যায় তারা। এই পরিস্থিতি যারা তৈরি করেছে, বিএনপি জামায়াতে সরাসরি পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী যারা নৈরাজ্য কায়েম করেছে, সহিংসতা কায়েম করেছে, আজকেও আমরা আশঙ্কা করেছি তারা বাংলাদেশের মানুষের জীবনের উপরে, জীবিকার উপরে, নিরাপত্তার উপরে আঘাত হানার চেষ্টা করবে। তো আমাদের যেন শান্তিপূর্ণ পরিবেশটা যেন বজায় থাকে, সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার অবস্থানে রয়েছে। একই সময়ে মিরপুর 10 নম্বর সহ আশপাশের এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলছেন, কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার পরও যারা রাজপথে রয়েছে তারা শিক্ষার্থী না, তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। যখন শেখ হাসিনার প্রশ্ন এসেছে তখন বাংলার মানুষ আমরা মেনে নিতে পারি না। যারা আজকে স্বাধীনতা চায়নি তারাই আজকে নেপথ্যে থেকে আজকে এই ফায়দাটা লুটতে চাচ্ছে। এই মাটিতে এক ফোঁটা গায়ে রক্ত থাকতে তাদের সেই স্বপ্ন পূরণ হতে আমরা দিব না ইনশাআল্লাহ। এদিকে কর্মসূচির অংশ হিসেবে ফার্মগেট কৃষিবিদ চত্বর এলাকাতেও অবস্থান নিয়েছিল কৃষিবিদরা। এতে যোগ দেন সাবেক কৃষিমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, বিএনপি জামাত শিক্ষার্থীদের উপর ভর করে ক্ষমতা পরিবর্তন করতে চায়। স্বাধীনতা বিরোধীদের সে সুযোগ দেয়া হবে না। এটা উস্কানিমূলক, এটা বাংলাদেশের উপর আক্রমণ, রাষ্ট্রকে ধ্বংস করা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করা। এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করে, কোমলমতি আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে এই কোটা আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলন, এক দফা আন্দোলনে রূপান্তর করলো। তারা কারা? আমরা তাদেরকে চিনি। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবর্তে সংবাদ সম্মেলন করেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি অভিযোগ করেন, এক দফা দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে। সরকার পতনের এই আন্দোলন ছাত্র সমাজের নয়, তথাকথিত সরকার পতনের এক দফা দাবি ক্ষমতা লিপ্স দেশবিরোধী বিএনপি জামাত ষড়যন্ত্রকারীদের। নানক জানান, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিএনপি জামাতের অপতৎপরতা রুখে দেয়া হবে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ শুরু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রাতে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি সড়কে পুলিশ ও সেনা টহল।
বনানী, মহাখালী, কারণ বাজার প্রতিটি স্থানে শুনশান নীরব। যে সড়ক গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত থাকে সব সময়, তা এখন অন্ধকার। সন্ধ্যা 6টায় কারফিউ শুরু হলে হঠাৎ করেই প্রধান সড়কগুলোয় কমে যায় যান চলাচল। কারফিউর মধ্যে রাত 8টায় বেরিয়ে দেখা মেলে হাতে গোনা কিছু প্রাইভেট কার, রিক্সা আর গণমাধ্যমের গাড়ি। দুপুরের পর থেকেই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল রাজধানীর শাহবাগ এলাকা। শাহবাগ থানা এবং পুলিশের উপর যেন কোনো হামলা না হয় তাও পাহারা দিয়ে রেখেছিল তারা। সন্ধ্যা 6টায় কারফিউ শুরু হলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরতরা নিরাপদে বাড়ি ফিরতে শঙ্কাবোধ করলে পুলিশের সহায়তা চায়। নিশ্চয়তা পাওয়ায় হাতের লাঠি ফেলে এদিনকার মতন বিরতি দেয় আন্দোলনের। শাহবাগ থেকে আমাদের যে মেইন আন্দোলন হচ্ছিল ওইটা কিছুক্ষণ আগে ক্লোজ হয়েছে। এখন আমরা এদিকে যাচ্ছিলাম, এখন সামনে যে কারওয়ান বাজার যে মেট্রো রেলের স্টেশনে ওখানে গোলাগুলি করতেছে। কারফিউয়ের সিদ্ধান্ত জানার পর বিকেল 4টা থেকেই অফিস ছুটি হয়ে যায়। গণপরিবহন না থাকায় পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেন প্রায় সবাই। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একথা বলেন তিনি। পরে এই তথ্য গণমাধ্যমকে জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধানেরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিক্ষোভকারী শিক্ষার্থীদের দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ শুনানি শেষে আজ এই আদেশ দেন। আদালত জানান, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার রয়েছে। পুলিশকে আইনি নির্দেশনা মানতে হবে। এর আগে কার্যতালিকার 10 নম্বরে থাকা বিষয়টিতে শুনানি শুরু হয় সকাল 11টার দিকে। শুরুতেই রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। গত বুধ ও বৃহস্পতিবার এই রিটে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি মাসুদ হোসেন অসুস্থ হওয়ায় এই রিটে শুনানি হয়নি। গত 29শে জুলাই সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। পুলিশ যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়, সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে। এটা এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করিয়ে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। এখানে তারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণাপত্রের সঙ্গে বিএনপি সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আশাবাদ জানান ছাত্র জনতার বিজয় হবে। জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণেই দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে রাজধানীর বাজারে বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। তবে বিক্রেতারা বলছেন গতকালই বেশিরভাগ মানুষ বাজার করে নিয়ে গেছেন, তাই আজ ক্রেতার আনাগোনা একেবারেই কম। মাহমুদ কোমলের রিপোর্ট। রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারেই আজ ক্রেতা কম। কিছুটা কমেছে কাঁচামরিচের দাম, তবে এখনও কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়। কেজিতে অন্তত 10 টাকা করে বেড়েছে অন্যান্য সবজির দাম। চলমান আন্দোলনকে ঘিরেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি বলছেন বিক্রেতারা। পটল হচ্ছে 60 টাকা, ভেন্ডি 60 টাকা, বেগুন 80 টাকা, লাউ হচ্ছে 70 টাকা। মরিচের দাম বাড়তি, 300 টাকা কেজি মরিচ। কালকে বেশি আসছিল, কালকে 400 টাকা কেজি ছিল। 3 দিনের ব্যবধানে ফের কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের খুচরা দাম।
বিক্রি হচ্ছে 120 টাকায়। বেড়েছে রসুন আর ডালের দামও। গতকাল অস্বাভাবিক বেচাকেনা হয়েছে বলে জানালেন বিক্রেতারা। রসুনের দামটা আবার গতকালকে বেড়ে গেছে, প্রায় আপনার 10 টাকাকে 12 টাকা কেজিতে বেড়ে গেছে। গত 3 দিন আগে পেঁয়াজ বিক্রি করছে 115 টাকা, আজকে পাইকারি মার্কেটে 118 টাকা কেজি প্রতি 5 টাকা বাড়ছে। দেশি মসুর ডালটা, ইন্ডিয়ান ডালটা আগের দামে আছে। ইন্ডিয়ান ডাল বিক্রি করতেছে 110 আর দেশিটা বিক্রি করতেছে 135। আন্দোলন কি আরো বাড়বে কি বাড়বে না সেটা সুন্দর পরে বোঝা যাবে, কিন্তু এর আগে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে পাইকারি দোকানদাররা। রাত্রে তো পেঁয়াজের গাড়ি ঠিকই আসছে, ওরা শুধু সুযোগ খুঁজে দেশে কখন গন্ডগোল লাগবে, কখন কি করবে, তখন ওরা ইচ্ছা করে এই দামগুলো বাড়াই দেয়। এগুলো দেখার এখন কেউ না, এই সুযোগটা ওরা নিতে আসছে। আমাদের দেশে একটা কালচার যে একটা কিছু দেখলেই মানে এই ফায়দা লুটে নেয়। কালকা যে বেচা কিনা হয়েছে বেচা কিনা আমি 8-10 বছর ভিত্তি দেখি নেই। আমরা 15 দিনে যা বিক্রি না করি একদিনে তা বিক্রি হয়েছে। বেশিরভাগই বস্তা ধরে নিচ্ছে, যারা 5 কেজি নিত তারা অবস্থা নিচ্ছে। বেড়েছে মাছের দামও। 3 দিনের ব্যবধানে ছোট বড় মাছের দাম কেজিতে বেড়েছে অন্তত 50 টাকা। পাবদা মাছ বেশি 500 টাকা, 450 টাকা কেজি, এখন 550-600 টাকা কেজি। সব মাছ কেজি, ট্যাংরা মাছ বেশি আগে 600 টাকা কেজি, এখন 650 টাকা কেজি। অবরোধের কথা শুনছি না, কাস্টমার যাওয়া আবার কালকেই হয়েছে, আজকে গাড়িগুলোও আসে না, কাস্টমারও নেই। কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। সোনালী বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর এ রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই রায়টার বিরুদ্ধে আমরা আপিল করব, যেহেতু এইখানে রায়ের টাকার কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে লিগ্যালিটি, যে 15 বছর পরে এসে তারা রিওপেন করতে পারে কিনা ফাইল। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে। মুহুরী, সিলোনিয়া, কহুয়া নদীর 15টি স্থানে বাঁধে ভাঙন দেখা দেয়ায় কমপক্ষে 70 থেকে 80টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনও প্রায় 30,000 পরিবার পানিবন্দী। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অনেক পরিবারকে। ফেনী পরশুরাম বাজারে পানি ঢুকে কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কে হাঁটু পানি প্রবাহিত হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেয়া হচ্ছে। পানি এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি সরে যাওয়ায় খাগড়াছড়ির সাথে সাজেক সড়ক যোগাযোগ শুরু হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলের উপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। গতরাতে ইসরায়েলের ভূখণ্ডে মুহুর্মুহু রকেট ছোড়ে তারা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হচ্ছে, যদিও তেল আবিবের দাবি তাদের অত্যাধুনিক ডোম সিস্টেম হিজবুল্লাহর ছোড়া অধিকাংশ রকেট ধ্বংস করেছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেইর আল বালাহ এলাকায় শরণার্থী শিবিরে বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এদিকে হানিয়াকে হত্যার পর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে আগেভাগেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি ক্রমে আরও জটিল হচ্ছে। রাতের সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসহযোগ কর্মসূচির প্রথম দিনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে 14 পুলিশ সহ নিহত অন্তত 79 জন। সিরাজগঞ্জে নিহত অন্তত 21 জন। কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি, চলছে অনির্দিষ্টকালের কারফিউ। নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের ঘরে ফিরতে অনুরোধ সরকারের। এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী বলেছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।